People, you, me, we all are made up of stardust. The universe began its journey 13.8 billion years ago. And that was the beginning of one of the greatest adventure story of our cosmos. From single-celled organisms to a completely grown human body. It was a long but beautiful process. Shouldn't we appreciate the process? Shouldn't we appreciate that we have come a long way through the journey of life? Shouldn't we trust the universe for this? Isn't it the fact that we are just like a drop of water on the shore of the sea? We come from the same place and disappear to the same. If people, like a droplet, are alike from birth to death, why are they discriminated during their lifetimes? Despite all the similarities and the oneness, a set of people have gradually found a way to divide people. In those regions and colonies where the autocratic authorities masked their greed for power and colonization behind the promise of foreign investment and betterment of living standard, and directed the socio-economical, educational and other fundamental requirements to a more cascading way, discrimination became a very brutal and ferocious feature and a devil to human civilization. Our country, India, is one of these countries. The caste system has been a part of the Indian society since thousands of years, and people here have a hard time to exclude it from their daily lives. Although India has an old yet controversial constitutional provision for the so-called lower caste people, but India is still a country where intercaste marriages is a taboo and still untouchability is practiced in many regions of the country.
Nilotpal Makhal is a bright student and a very special member of Physics Forum, Kolkata community. Farming is their main source of income, and his father is a teacher of local school. আমি একটা হাওড়া জেলার খুবই একটা প্রত্যন্ত গ্রামে থাকি, যেখান থেকে আমি বড় হয়েছি বা যেখানে মানে ছোটবেলা যেখান থেকে শুরু হয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে একটা একটু দূরে এখান থেকে। এখানেই আমি 2 থেকে 4 মানে হাই স্কুলে ভর্তি হই। তখন আর কি তখন দেখতাম যে অনেকেই 7-8-এ পড়ার পরে পড়া ছেড়ে দিচ্ছে। এবার অনেকেই বলতো যে হাই স্কুলে পড়া অনেক বড় ব্যাপার। এবার মানে যখন স্কুলে ফার্স্ট হই তখন গোটা গ্রামের বলতে গেলে তখন সবাই জানে যে এরকম একটা মানে কি বলবো শিডিউল কাস্টের ছেলে এরকম পড়াশোনায় সে ফার্স্ট হয়েছে, এরকম ভাবা যায় না আর কি, বা কোথায় বাড়ি এরকম ফার্স্ট হই। তখন অনেকেই বলতো যে ওর বাবা মানে প্রাইমারি স্কুলে চাকরি করে, ওখানে হাই স্কুলের টিচারদের সঙ্গে হাত করে কোশ্চেন নিয়ে মানে বলে দিয়েছে, সেই জন্যে এই বছর ফার্স্ট হয়ে গেছে। এরকম ধরনের অনেকে কথা বলতো, অনেকের মানে বিশ্বাস হতো না যে এরকম আর কি। আসলে তখন তো আমাদের পাড়ায় কেউ পড়াশোনাই করে না। আমি যে পড়াশোনা করছি এর পিছনে অনেক বাধা আছে বা অনেক সত্ত্বেও অনেক মানে পড়াশোনা চালিয়ে গেছি। পরীক্ষার সময়, মাধ্যমিক পরীক্ষার সময় যেই সবাই শুনতো যে মাধ্যমিক পরীক্ষা, তখন কি করতো, তখন এই পাশের বাড়িগুলো জোরে জোরে বড় বড় বক্স মাইক চালাতো। যে হয়তো ধরো আমি গ্র্যাজুয়েশন পাস করেছি, এটা বলতে গেলে আমার বাবার প্রচেষ্টা। আমার বাবাকে অনেকেই বারণ করেছে। অ্যাকচুয়ালি আমার বাবা হচ্ছে যে তখন MA পাস করে, মানে তখন বলতে গেলে আমাদের গ্রামের মধ্যে যে মাধ্যমিক পাস করতো তাকে সবাই দেখতে আসতো, এরকম ধরনের অবস্থায় তখন আমার বাপি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে MA পাস করেছে। এবার বাপি যে এই উচ্চশিক্ষাটা পেয়েছে তখনই বাপি আর কি মানে উপলব্ধি করেছে যে আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে শিক্ষাটা দরকার। আমি যখন অনেক ছোট ছিলাম তখন হচ্ছে যে বিভিন্ন সব ছোটোখাটো গাড়িতে যেসব LED-গুলো লাগানো থাকে বা মোটর লাগানো থাকে, ওগুলো দিয়ে ছোট ব্যাটারি দিয়ে বিভিন্ন জিনিস আর কি তৈরি করতে বা দেখতে ভালো লাগে। ছোটোবেলায় ঠাকুর দেখতে যেতাম, তখন বাসটা চলে যেত, লোকগুলো মানে চলন্ত লাগছে, যে লোকগুলো চলন্ত লাগছে। এখানে আমার খুবই যে লাগতো যে বাস থেকে এখন নেমে দেখবো ওরাও কি দেখতে পাচ্ছে, যে ওরা কি ছুটছে আসল না দাঁড়িয়ে আছে। যখন আমি ফিজিক্স নিয়ে পড়াশোনা করি, যে এটা রিলেটিভিটি কারণে হচ্ছে যে আমরা যে একটা ফ্রেমে আছি যেটা হচ্ছে গতিশীল, আর ওরা হচ্ছে যে স্থির ফ্রেমে আছে। চারপাশের জিনিসগুলোর সঙ্গে আমি রিলেট করতে পারি বিষয়গুলো। আমি শিডিউল কাস্টের ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, যার ফলে ভালো ভালো ছেলেমেয়েরা আমার সঙ্গে কথা বলতো না। এর ফলে আমি পিছন দিকে বসতাম, স্যারেরাও মানে বাজে ব্যবহার করতো। এমনকি একটা স্যার ছিল যে বলতো যে তুমি অনার্স কোনোদিনও পাসই করতে পারবে না, সবসময় নানা বিষয়ে অপমান করতো, বিভিন্ন বিষয়ে উল্টোপাল্টা বলতো। তারপরে মানে এমনই একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যে মনে হয়েছিল যেন কলেজটাই ছেড়ে দিই, কারণ স্যার আমাকে সবসময় মানে অন্য ইয়ারে আছে, সেকেন্ড ইয়ারে বা আমাদের পড়ার সঙ্গে রিলেটেড নয়, সেই সব বিষয়গুলো নিয়ে জিজ্ঞাসা করে আমাকে অপমান করতো। এরকম ধরনের হতো, এরকম ধরনের পরিস্থিতি অনেক সময় অনেক অসুবিধা হতো। যে মানে ডেলি এখান থেকে কলকাতায় যাতায়াত মানে অনেকটাই কষ্টের, যে 3 ঘন্টায় জার্নি করে যাওয়া, আবার ওখানে পড়া, আবার চাষিবাসী ফ্যামিলি থেকে উঠেছি, যার ফলে চাষটাও করতে হতো বা চাষবাস দেখতে হতো। অনেক সময় এমন হয়েছে যে জমি রোয়া হচ্ছে, যার ফলে স্যারের কাছে পড়তে যেতে পারিনি, পরীক্ষার পরে ধান কাটতে আসতে হয়েছে, বা
পরীক্ষার 1 সপ্তাহ আগে পর্যন্ত ধান বয়েছি বা ধান। আমরা যে শিডিউল কাস্ট ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, এটা বলতে এটা মানুষের কাছে একটা ধারণা মাত্র যে এরা পড়াশোনা না করেই চাকরি পেয়ে যাবে বা পেয়ে যায়, বা পড়াশোনা করেই না, এমনি এমনি নাম্বার না, যে এরা পড়াশোনা করে না বা বিভিন্নভাবে অপমান, এগুলো থেকে আমি বলতে চাই যে সবাইকে সমানভাবে বিচার করা দরকার। যেখানে পড়া ব্যাকগ্রাউন্ড থেকে লোকেরা কখনোই পড়াশোনা করতে হয়তো সাহস পাবে না, হয়তো একটু তাদের ছাড় দিলে তারা হয়তো ভাববে যে এই এতটা পার্সেন্টেজ আমি নম্বরে কম আছি। এসব কাস্ট সিস্টেমকে পাশে রেখেও আমি বলতে পারি যে যারা ধরো অনেক প্রত্যন্ত গ্রামে আছে, যেমন আমাদের মতো, যেখানে পড়াশোনা করলে লোকেরা হাসি, ইকোনমিক কন্ডিশন থাকা সত্ত্বেও অনেকে পড়তে পারে না, এইরকম এই বিষয়গুলো হয়েছে। হ্যাঁ, এই যে কাস্ট সিস্টেমের বিষয়টা শুধু কাস্ট সিস্টেমের মধ্যেই সীমাবদ্ধ নয়, বিভিন্ন ধর্ম এবং বিভিন্ন ক্ষেত্রে সেটা ছড়িয়ে গেছে বা বিভাজিত হচ্ছে। এবং ছাত্র হিসাবে আমার মনে হয় যে সবাইকে একসঙ্গে থাকা উচিত, কারণ আমাদের মানুষ সমাজবদ্ধ জীব এবং ইউনিটি ইন ডাইভার্সিটি যেটা বলা হয় সংবিধানে, যেটা লেখা আছে যে ভারতের সংবিধানেই লেখা আছে যে ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক, প্রজাতন্ত্র। অতএব সেখানে এই যে ধর্মের নামে বিভিন্ন মানুষকে বিভাজিত করা বা নিজের স্বার্থটা দেখা, যে ধর্মের নামে বিভিন্ন ধরনের প্রতারণা সৃষ্টি করে সেখানে বিভিন্ন ধরনের মারপিট সৃষ্টি করা, এগুলো ছাত্রদেরকে সচেতন হতে হবে। এই যে মানুষের মধ্যে যে ভেদাভেদ আছে, আমরা যদি প্রথম দর্শনে দেখি, মানে আমাদের প্রথম সাইটে আমরা দেখতে পাবো ঠিক আছে, হয়তো এই কোটা সিস্টেম কোনো না কোনোভাবে একটা শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব ছেলেকে হেল্প করছে, কোনোভাবে হেল্প করছে। কিন্তু আমরা যদি একটা বড় ভিশনে দেখি, একটা বড় দৃষ্টিভঙ্গিতে দেখি, আসলে এইটা কিন্তু কোনোভাবেই এই যে ভেদাভেদ এটা কিন্তু দূর করছে না। আমরা কিন্তু বলতে পারি, মানে একটা অ্যাঙ্গেল থেকে কিন্তু দেখলে বোঝা যাবে যে এটা কিন্তু ভেদাভেদটাকে যেন জিয়ে রেখেছে। ওকে, আমরা যদি একটু ভাবি, একটু চিন্তা করি, আমরা যদি একটু তলিয়ে ভাবি, আমরা কিন্তু বুঝতে পারবো যে শিক্ষার দরকার। সব কিছুর বেসিসে আছে শিক্ষা। যতদিন না শিক্ষার বিস্তার হবে সেই সমস্ত প্রত্যক্ষ গ্রামগুলিতে বা শহরের সেই সমস্ত বস্তিগুলোতে, এবং শিক্ষা বলতে এটা নয় যে পুঁথিগত বিদ্যা ক্লাস 8 ক্লাস 9 অবধি পড়ে, এটা শিক্ষা নয়। সমাজ চেতনা, সমাজ চিন্তা, একজন হিন্দু একজন মুসলিমের ভেতরে, একজন SC ST একজন জেনারেলের ভেতরে যে প্রীতি, যে ভালোবাসা, আজকে সেটাই কিন্তু আমরা শিক্ষা দিয়ে আনতে পারি। আজকে আমরা দেখছি যে এই আমাদের সামনে ভোট আসছে, তা যে কোনো একটা রাজনৈতিক জায়গাতে আমাদের মূল উদ্দেশ্য দাঁড়ায় যে আজকে মুসলিমরা বেড়ে গেছে, আজকে হিন্দুরা বেড়ে গেছে, আমরা দেখতে পাই। এগুলো মানে আমি বলছি বলে না, এগুলো নর্মাল কথা লোকেদের। মানে আজকে যদি একটা এজেন্ডা এইটা হয়ে দাঁড়ায়, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি? আজকে আমাদের 70 বছর ধরে আমরা কাস্ট দূর করার জন্য যে সমস্ত প্রক্রিয়া নিয়েছি, সেগুলো সত্যিকারের কাজ করেছে? আজকে আমরা ধর্মের ভেতরে যে ভেদাভেদ, সেগুলো যে দূর করার জন্য আমরা যে সমস্ত পদক্ষেপ নিয়েছি, সেগুলো কি সত্যিকারের কাজ করেছে? আমাদের ভাবা দরকার। প্রাণ বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক হোক, হে ভগবান। হয়তো মানে আমরা এখন আছি এই দেশে, হয়তো যারা আগে ছিলেন সবারই মানে একটা ভুল বলবো না, এটা একটা হয়ে এসছে যে আমরা শিক্ষাটাকে ঠিকভাবে বিস্তার করতে পারিনি। এবং আমি অ্যাটলিস্ট চাই, আমার মত এটাই যে শিক্ষাটাকে আরও বেশি করে বিস্তার করা হোক, যাতে এই সমস্ত অন্ধবিশ্বাস, এই সমস্ত যে বাঁধন থেকে আমরা মুক্তি পাই। এবং এইটাই আমার দাবি যে শিক্ষাটাকে আরও বেশি করে বিস্তার করা হোক। আমি যেহেতু পদার্থবিদ্যা পড়ি, আমার স্পেশালি এই সাবজেক্টের প্রতি খুব ন্যাক, আমি চাইবো এইটা আরও বিস্তার হোক। বিশ্বের মানুষ পড়া যারা মানুষ, তাদের একটা পুশ তো লাগেই এগোতে, কিন্তু এই পুশটা দেবে কে? কোনো সরকারি নিয়ম, না কোনো সরকারি ব্যবস্থাপনা,
না সরকারের তৈরি করা কোনো সুযোগ বা সুবিধা বা কোনো ক্ষমতাশীল মানুষের কোনো পাইয়ে দেওয়ার কিছু একটা ব্যাপার, এতে কি আদৌ কোনো পুষাপ সে পাচ্ছে? এখানে কি খুব ভালো করে দেখলে বোঝা যাবে যে এসব রিজার্ভেশন ক্যাটাগরি বা যা সব কথাবার্তা হয়, শুধু রিজার্ভেশন ক্যাটাগরির মধ্যে ব্যাপারটা সীমাবদ্ধ নয়, সমস্ত সরকারি চাকরি বা বিভিন্ন জায়গা মানে সমস্ত প্রশাসনিক ক্ষেত্রে চাকরি পাওয়া বা সমাজের নর্মাল জীবনযাপনের ক্ষেত্রে যে পুষাপগুলো দেওয়া হয় সেটা হয় বিভিন্ন পলিটিক্যাল রিজন হতে পারে বা বিভিন্ন কারণে সমাজের পাইয়ে দেওয়া একটা সুযোগ হয়, কিন্তু তাতে কি তাদের কোয়ালিটির বা মানের উন্নতি কি আদৌ হয়? রিজার্ভেশন নিয়ে যেটা আমি বলতে চাই, মানে রিজার্ভেশনটা তো দেওয়া হচ্ছে যে কারণে, সেটা হচ্ছে যে মানে যারা পিছিয়ে পড়া, সামাজিকভাবে পিছিয়ে পড়া শ্রেণী তাদেরকে কিছুটা এগিয়ে দেওয়ার জন্য মনে হয় যে তাদের যে উদ্দেশ্যে আর কি রিজার্ভেশনটা দেওয়া হয়েছে, কিন্তু আসলে কিন্তু সেই উদ্দেশ্যটা ব্যাহত হচ্ছে। মানে এরকমভাবে এগিয়ে দেওয়ার এই যে পদ্ধতিটা, ঠিক আছে ডিসক্রিমিনেশন আছে, সেটা ওদেরকে সামাজিকভাবে পিছিয়ে রাখা হয়েছে, তাদের এগিয়ে দেওয়াও দরকার, কিন্তু তার পদ্ধতিটা আমার মনে হয় না যে পদ্ধতিটা ব্যবহার করা হচ্ছে তার জন্য সেটা ঠিক। যে আমাদের বিভাজনটা কেবল সামাজিক ক্ষেত্রে বা জাতপাত বা ধর্ম বা রিজার্ভ ক্যাটাগরির মধ্যে সীমাবদ্ধ না, আমাদের ছোটোবেলা থেকে এই জিনিসটা খুব ভালো করে বুঝিয়ে দেওয়া হয় শিক্ষাক্ষেত্রে, যে একটা 10% বা 10%-এর ফারাকে 90% বা 100% বা দুটো ছেলের মধ্যে যে এই 10%-এর ফারাকটা কতটা বড় একটা ডিসক্রিমিনেশন ক্রিয়েট করে সেটা আমরা ছাত্র খুব ভালোভাবে বুঝতে পারি। তো আমরা প্রত্যেকেই কোনো না কোনো বিষয়ে পড়ে থাকি অবভিয়াসলি, শুধু আমরা পদার্থবিদ্যা ফিজিক্সের ছাত্র বলে এরকম তো নয় যে আর কোনো সাবজেক্টের ছাত্র বা কিছু নেই, কিন্তু প্রত্যেক বিষয়ে এই জিনিসটা আমরা খুব ভালোভাবে লক্ষ্য করি। আমরা পদার্থবিদ্যার ছাত্র হিসেবে নর্মালি এই জিনিসটা খুব বেশি লক্ষ্য করেছি বা প্রত্যেকেই সেম পরিমাণেই লক্ষ্য করে থাকি। শিক্ষা আনে চরিত্র, দেয় সামাজিক অগ্রগতির আশ্বাস। আমরা যে বিষয় নিয়ে পড়াশোনা করি না কেন, কিন্তু প্রত্যেকটা বিষয় দেখা যায় যে আমাদের কোনোদিনই কোনো বিষয় বা তার জিনিস কোনোদিনই আমাদের চিন্তা ভাবনাকে বেঁধে রাখার কথা বলে না। ফিজিক্সে তার ব্যতিক্রম নয়। ফিজিক্স বা বিজ্ঞান এর অগ্রগতি কিন্তু একদিনে হয়নি। এই ফিজিক্সের অগ্রগতির ইতিহাস আমরা ঘাঁটলে দেখতে পাবো যুক্তিবাদী মনের এলোমেলো থিসিস পেপারগুলোকে জট ডাউন করেই ফিজিক্স আজ এই জায়গায় পৌঁছেছে। ফিজিক্স মানে শুধুমাত্র এমন নয় যে টেলর সিরিজ এক্সপানশন বা শ্রোডিঞ্জার ইকুয়েশনের জটিল কিছু ইকুয়েশন বা সমীকরণ, বরং ফিজিক্স আমাদের বারবার শিখিয়েছে মুক্ত চিন্তা করতে, মুক্ত চিন্তায় বাঁচতে। সেই জায়গা থেকে আমাদের মনে হয় আমাদের সমাজে যাই কিছু আসুক না কেন, যে বিপদই আসুক না কেন, যে সিচুয়েশনই আসুক না কেন, আমাদের মুক্ত চিন্তায় বাঁচা উচিত, মুক্ত চিন্তায় কাজ করা উচিত। ব্যাপারটা তো এই ক্ষেত্রে এই পুষাটা সব থেকে ভালো দিতে পারে হচ্ছে সমাজে প্রগতিশীল বিভাগ, যারা প্রোগ্রেসিভ চিন্তাভাবনা বা নতুন চিন্তাভাবনা কথা ভাবে। তো সমাজের এই যে ফেজটা মানে সমাজে একটা জায়গাতে আরেক জায়গায় পরিবর্তনের মাঝে যারা সব থেকে প্রোগ্রেসিভ থট রাখতে পারে বা প্রোগ্রেসিভ চিন্তাভাবনা বা প্রগতিশীল চিন্তাভাবনা রাখতে পারে, আমার মতে তারা অবশ্যই ছাত্রবর্গ বা ছাত্র সম্প্রদায়। আমাদের দেশে বা আমাদের রাজ্যে একজন যে গবেষক, একজন যে বিজ্ঞানী, আমরা দেখেছি এই 1-1.5 বছর আগে আইআইএসসি ব্যাঙ্গালোরের মতন একটা প্রতিষ্ঠানে সমস্ত রিসার্চাররা প্রোটেস্ট করছে যে ফি হাইক করা হোক, মানে আমাদের সমস্ত গবেষকদের যে স্টাইপেন্ড সেটা বাড়ানো হোক। এইগুলো আমাদের দেশে কেন হবে? যে মানে একটা গবেষক যার কাজ হচ্ছে গবেষণা করা, যার কাজ হচ্ছে ফিউচারটাকে দেখা এবং সেটাকে প্রেজেন্ট করা, তাকে আজকে এই জায়গায় নামতে হচ্ছে। সমস্ত জিনিসগুলো হয় বলেই আমাদের দেশ থেকে অনেক লোকজন, অনেক যারা কৃতি ছাত্র, তারা বিদেশে চলে যায়, গিয়ে বাইরে গিয়ে কাজ করে। কেন? মানে আমরা কি একটা পরিবেশ তৈরি করতে পারি না যেখানে সমস্ত বিজ্ঞানীরা, এখানকার লোকেরা এখানেই থাকবে, এখানেই বড় হবে, এখানেই পড়াশোনা করবে এবং নিজের রিসার্চটা এই জায়গাতেই করবে? ছাত্রছাত্রীদের যদি কিছু করতে হয় তাদের কোনো বাধা নিষেধ মানতে হয় না, তাদের আর্থিক প্রতিকূলতা বা আর্থিক সচ্ছলতা করতে পারে বা তাদের ক্ষমতাশীল হতেও পারে বা নাও হতে পারে, কিন্তু ছাত্র সম্প্রদায় এমনই একটা সম্প্রদায়, সমাজের মধ্যে এমনই একটা প্রগতিশীল বিভাগ যাদেরকে কিছু করতে হলে কোনো কিছু লাগে না, মানে তারা স্বয়ংসম্পূর্ণ এবং ইন্ডিপেন্ডেন্টভাবে বিলং করতে পারে সমাজে। এবং আমার মনে হয় আমাদের দাবিগুলো এইগুলো হওয়া উচিত, সে তাদের কাছে যারা আমাদেরকে কন্ট্রোল করার ভাবনা চিন্তা রাখে, সেই লোকজনদের কাছে, যে আমি একজন যেহেতু পদার্থবিদ্যা নিয়ে পড়ছি এবং ফিউচারে আমার একজন পদার্থবিদ হওয়ার ইচ্ছা আছে, আমার দাবি এইগুলো হওয়া উচিত। এবং যারা হয়তো বায়োলজি নিয়ে পড়ছে বা যারা আরও অন্য সাবজেক্ট নিয়ে পড়ছে, তাদের দাবি আরও অন্য কিছু হওয়া উচিত।
এবং আমি মনে করি এই সমস্ত নিজেদের দাবিগুলোকে সবার সামনে প্রেজেন্ট করা বা রাখাটাই হচ্ছে একটা রাজনীতির অংশ। কেননা আমাদের এই সোশ্যাল জায়গাটাতে আসতে হবে এবং নিজেদের দাবিগুলোকে নিয়ে সেটা সরকারের সামনে হোক বা যেটা আরও অন্য জনগণের সামনে হোক রাখতে হবে। Do we, as students of physics, want a society like this? Should we let people to be like that? Shouldn't we thrive for more universities, for quality education, for more jobs, for equality, for compassion, for love? It's our promise to create a better society for the future. We will save our society. পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশে কোথাও খুঁজে পাবে না কখনো, সকল দেশের লাগে সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজান, এমন ধারা কোথায় এমন খেলে তোলে, এমন কালো মেঘে ও তার পাখির ডাকে ঘুমিয়ে ওঠে, পাখির ডাকে জেগে। এমন দেশে কোথাও খুঁজে পাবে না কখনো, সকল দেশের লাগে সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। Let us take a step forward in the journey. Let us unite We will and save our fight society. against the oppressor. Let's arise, awake and stop not till the goal is reached.
হোক কলরব ফুলগুলো সব লাল না হয়ে নীলে হলো কেন অসম্ভবে কখন কবে মেঘের সাথে মিলে হলো কেন হোক কলরব ফুলগুলো সব লাল না হয়ে নীলে হলো কেন অসম্ভবে কখন কবে মেঘের সাথে মিল হলো কেন হোক অযথায় সব কথা তাল না হয়ে তিলে হলো কেন কুয়োর তলে ভীষণ জলে খাল না হয়ে ঝিলে হলো কেন হোক অযথায় সব কথা তাল না হয়ে তিলে হলো কেন কুয়োর তলে ভীষণ জলে খাল না হয়ে ঝিলে হলো কেন তুলি চাই মাছগুলো তাই ফুল না হয়ে ঝিলে হলো কেন হোক কলরব ফুলগুলো সব লাল না হয়ে নীলে হলো কেন হলো কেন হোক কলরব ফুলগুলো সব লাল না হয়ে নীলে হলো কেন অসম্ভবে কখন কবে মেঘের সাথে মিলে হলো কেন উত্তরি চাই মাছগুলো তাই ফুল না হয়ে ছিলে হলো কেন হোক কলরব ফুলগুলো সব লাল না হয়ে নীলে হলো কেন কলরব ফুলগুলো সব লাল না হয়ে নীলে হলো কেন অসম্ভবে কখন কবে মেঘের সাথে মিল হলো কেন The protests for educational reform in Chile turned violent later on that night as students clashed with police on the streets of the capital. Security was increased and হোক water cannons used on the অযথায় protesters. সব কথা তাল না হয়ে তিলে হলো কেন কুয়োর তলে ভীষণ জলে খাল না হয়ে ঝিলে হলো কেন